আমরা গতকালের ডিসকাশনে মোটামুটি আহ, এই টেবিলটা দেখছি। এখানে কিছু কমন টেস্ট আছে এবং আমরা যখন টেস্টটা চয়েস করব তখন কমন টেস্ট প্রথমেই চয়েস করতে চাবো, এটাই আমাদের টার্গেট থাকবে। কিন্তু যখন কমন টেস্টটা আমরা নিতে পারবো না, সেটা বিভিন্ন শর্তের কারণে, তখন আমাদেরকে অল্টারনেটিভ টেস্টটা করতে হবে। তবে প্রথমের যে টেবিলটা আমরা দেখি, এখানে যদি ক্রস ট্যাবটা আমরা চিন্তা করি, যে এখানে ক্যাটাগরিক্যাল দুইটা লেভেল, তারপরে ক্যাটাগরিক্যাল দুইয়ের বেশি লেভেল এবং কন্টিনিউয়াস, এবং ফার্স্ট কলামেও ঠিক একই ভাবে আছে। যদি দুইটা ক্যাটাগরির সাথে দুইটা ক্যাটাগরি আমরা কম্পেয়ার করি, সেখানে কাই স্কোয়ার, দুইয়ের বেশি ক্যাটাগরি থাকলেও আমরা দুইটা অথবা দুইয়ের বেশি ক্যাটাগরির সাথে কম্পেয়ার করতে গেলে কাই স্কোয়ার করতে পারবো। সেক্ষেত্রে ক্যাটাগরি যদি বিভিন্ন লেভেলের হয়, সেক্ষেত্রে আমাদের কাই স্কোয়ারটাই থেকে যাচ্ছে। কিন্তু যখন ক্যাটাগরির সাথে কন্টিনিউয়াস, মানে আহ, একটা আমি ক্যাটাগরি তৈরি করে ফেললাম, মিডল ক্লাস, আপার ক্লাস, লোয়ার ক্লাস এরকম, এবং এর সাথে সাপোজ আমি ইনকামের কথা চিন্তা করতেছি, কম্পেয়ার করতেছি। ইনকামটা কন্টিনিউয়াস একটা ভেরিয়েবল হবে। তো তখন এই তো যদি মাইল্ড মডারেট, সরি আপার মিডল লোয়ার, তখন ক্যাটাগরিটা তিনটা হয়ে গেল বা দুইয়ের বেশি হয়ে গেল, তখন আমাদেরকে অ্যানোভা টেস্ট করতে হবে। আবার যদি মেল ফিমেল চিন্তা করি, মেল ফিমেল এবং তাদের ইনকাম, সেক্ষেত্রে দুইটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরিয়াল লেভেল, সেটার সাথে আমি কিন্তু একটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের কম্পেয়ার করতেছি, তখন এটা স্টুডেন্টস টেস্ট হবে। এবং যদি দুইটাই কন্টিনিউয়াস হয়, তখন এটা কিন্তু পিয়ারসন টেস্ট হবে। এখন আমাদের কমন টেস্টের নাম কিছু দেখি, যেমন আনপেয়ার টি টেস্ট, এটা খুব কমন একটা টেস্ট। এর অল্টারনেটিভ হচ্ছে ম্যান উইথ নিউ টেস্ট, এটা একটু মনে রাখতে হবে। পেয়ার টি টেস্ট আমাদের সাধারণত থাকে না, তাও যদি থাকে উইলকক্সন সাইন র্যাঙ্কসাম টেস্ট। অ্যানোভা টেস্ট, যেটা আমরা উপরে যদি দেখি, যে দুইয়ের বেশি ক্যাটাগরি যদি থাকে এবং এটার সাথে যদি আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবলের কম্পেয়ার করি, সেক্ষেত্রে অ্যানোভা টেস্ট হবে। অ্যানোভা টেস্ট আনপেয়ার্ড, এবং যদি আমরা এইখানে করতে না পারি অ্যানোভা টেস্ট একই সেট আপে, তখন ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করতে হবে। এর সাথে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট, এটা একটা কোরিলেশন দেখার জন্য আমরা করতে পারি। যদি এটাও শর্ত পূরণ না করে, সেক্ষেত্রে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করতে হবে। কাই স্কোয়ার টেস্ট, এটা খুব কমন একটা টেস্ট, যেটা আমি দেখালাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন লেভেলের ক্যাটাগরি, একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরি যদি কম্পেয়ার করতে চাই, সেটা যত ধরনের লেভেলই হোক না কেন, আমরা কাই স্কোয়ার টেস্ট করতে পারবো। তবে শর্ত কিছু আছে, সেগুলো শর্ত যদি না হয়, তাহলে আমরা সরাসরি ফিশার্স এক্সাক্ট টেস্ট করতে পারবো। আর আমরা অনেক সময় দেখা যায় যে স্টাডিতে গোল্ড স্ট্যান্ডার্ড থাকে না, সেক্ষেত্রে এগ্রিমেন্ট টেস্ট দেখতে হয়। যে আমরা দুইটা টেস্ট কম্পেয়ার করতেছি একই ডিজিজ দেখার জন্য, কিন্তু কোনোটাকেই আমি গোল্ড স্ট্যান্ডার্ড ধরতে পারতেছি না। এখন তখন আমরা এটা করতে পারি যে দুইটা টেস্টের মধ্যে এগ্রিমেন্ট কেমন আছে। যে দেখা যাচ্ছে একটা টেস্ট যে পরিমাণ ডিটেক্ট করতে পারতেছে, আরেকটা টেস্ট খুব কাছাকাছি ডিটেক্ট করতে পারতেছে, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি কাছাকাছি, তখন বলতে হবে যে এটা এগ্রিমেন্ট আছে তাদের দুজনের মধ্যে। তার মানে তখন আমরা কাপ্পা টেস্ট করতে পারি। এবং এটারও কিছু শর্ত আছে, যেগুলো আসলে জাস্ট আমি থিওরি বলতেছি, এর ডিটেলস ধারণা আসলে যারা যেটার উপরে কাজ করবে, মোটামুটি তাদের ধারণাটা বেশি থাকবে। যদি ওটা না করতে পারি, আমরা ব্ল্যান্ড আউটমান টেস্ট করব। এখন অ্যানোভা টেস্টটা দেখি, এটা আরেকটা নাম এফ টেস্ট। এখানে যদি কন্ডিশনটা আমরা দেখি, আহ, দুইটা গ্রুপ, দুইয়ের বেশি গ্রুপের থাকবে, দুইয়ের বেশি গ্রুপ থাকবে, এবং এটার একটা মিন থাকবে। তার মানে দুইটার বেশি গ্রুপের মধ্যে আমরা এখানে কন্টিনিউয়াস ভেরিয়েবল, মিন মানে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হলেই কিন্তু মিন হয়।
সো দুইটা বেশি গ্রুপ এবং এই গ্রুপগুলোর মধ্যে যে মিন ভ্যালু আছে তাদের আমরা কম্পারিজন করব। এবং এই যে মিন ভ্যালু বা কোয়ান্টিটেটিভ ডাটা যেটা, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে। তার মানে যদি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য যে টেস্টগুলো করি, সেই টেস্ট করে যদি নর্মাল ডিস্ট্রিবিউশন পাই, নর্মাল ডিস্ট্রিবিউশনের শর্ত যদি পূরণ করে, সেক্ষেত্রে আমরা অ্যানোভা টেস্ট করতে পারবো। যদি না পারি, যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে, সেক্ষেত্রে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করতে হবে। এখন এখানে যেমন হতে পারে, আমরা যদি দেখি যে ব্লাড প্রেশার, বিভিন্ন প্রফেশনের মানুষের মধ্যে ব্লাড প্রেশারটা কেমন, যেমন ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে, এগ্রিকালচারিস্ট হতে পারে। এখন এখানে ক্যাটাগরি 4টা দেখাচ্ছে, 4টা ক্যাটাগরি মানে 2 এর বেশি গ্রুপ হয়ে গেল। এবং আমরা ব্লাড প্রেশার দেখবো, যেটা একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং এটার একটা মিন থাকবে। এখন আমরা এই 4টা গ্রুপের মধ্যে মিন কম্পেয়ার করে দেখব যে কাদের মধ্যে ব্লাড প্রেশারটা বেশি থাকতেছে এবং এটা আসলে যে পার্থক্যগুলো হচ্ছে, এই পার্থক্যগুলো সিগনিফিকেন্ট কিনা বা এই প্রফেশনের সাথে আসলে রিলেশনশিপ আছে কিনা সেটা দেখতে চাচ্ছি। তখন আমাদেরকে অ্যানোভা টেস্ট করতে হবে এবং নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকলে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট করতে হবে। এতটুকুই আমি জাস্ট শেয়ার করলাম। এর পরবর্তীতে কখনো সুযোগ হলে হয়তো ডিটেলস বা কিভাবে করা হয় স্টেপ গুলো হয়তো দেখানোর সুযোগ হবে, তবে ওগুলো যেহেতু আমি এক্সপোজ না, ওটার পেছনে সময় দিতে হবে, হয়তো বা পরবর্তীতে হতে পারে, দেখা যাক। এরপরে যেটা আছে প্রপোর্শন টেস্ট বা জেড টেস্ট। আমরা এতক্ষণ যেটা দেখলাম, আমরা একটা মিন নিয়ে কাজ করলাম, 2টা গ্রুপ থাকলো, 2টা গ্রুপের কন্টিনিউয়াস ভেরিয়েবলের মিনটা আমরা কম্পেয়ার করছি। কিন্তু যদি আমরা মিনটা কম্পেয়ার না করি, যদি প্রপোর্শন অথবা পার্সেন্টেজ, এক ধরনের প্রপোর্শন, সো পার্সেন্টেজ থাকলেও প্রপোর্শন বলা যাবে। এই প্রপোর্শন যদি কম্পেয়ার করি, তখন এটা প্রপোর্শন টেস্ট হয়ে যাবে। এবং আমরা যদি এক্সাম্পলটা দেখি যে 100টা পেশেন্টকে নতুন ড্রাগস দিয়ে এবং 100টা পেশেন্টকে পুরাতন ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করা হলো। এখন এই যাদেরকে নতুন ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করা হলো, সেখানে 10জন পেশেন্ট মারা গেল এবং যাদের নতুন দেয়া হয়েছে তাদের ক্ষেত্রে ডেথ রেট একটু কম, 10। এবং যাদের পুরাতন ড্রাগস দেওয়া হয়েছিল তাদের একটু বেশি পেশেন্ট মারা গেছে, 15 জন। তো যেহেতু 100 জনের মধ্যে 10, তার মানে 10%, এবং 100 জনের মধ্যে 15, তার মানে 15%। এখন এই নিউ ড্রাগটা, এই যে দুটা ড্রাগস এর ইফেক্টের মধ্যে পার্থক্য হলো, এটা আসলে সিগনিফিকেন্ট কি না, সেটা আমাদেরকে স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করতে হবে যে স্ট্যাটিস্টিক্যালি এটা সিগনিফিকেন্ট অথবা নট সিগনিফিকেন্ট। এখন এটার জন্য আমাদেরকে একটা জেড ভ্যালু বের করতে হয়। জেড ভ্যালু, এখানে আমরা ফর্মুলা যদি দেখি, এই সিচুয়েশনে বা এই সিনারিওতে আমরা যদি এই ভ্যালু গুলো বসাই, সেক্ষেত্রে এটার জেড ভ্যালুটা আসে 1.07, 10% এবং 15%-এর, এবং নাম্বার যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে 1.07। এবং যদি আমি টেস্ট প্রিন্সিপালটা দেখি, এখানে যদি এই যে 10% এবং 15%, মানে দুইটা প্রপোর্শনের মধ্যে যত বেশি পার্থক্য থাকবে, জেড ভ্যালুটা তত বেশি হবে। এবং পার্থক্য যত বেশি থাকবে, এটা কোনো কারণ ছাড়াই বা এমনি এমনি অথবা বাই চান্স হওয়ার সম্ভাবনা কম। পার্থক্য কম থাকলে বাই চান্সের একটা সম্ভাবনা থাকবে যে কোনো কারণে হয়তো বা হয়ে গেছে, স্যাম্পলিং এররের কারণে হতে পারে। কিন্তু যখন পার্থক্যটা বেশি হবে, তখন এর পিছনে অবভিয়াসলি একটা কারণ থাকবে। এবং জেড ভ্যালুটা যত বেশি হবে, পি ভ্যালুটা তত কম হবে। আমরা জানি পি ভ্যালুটা 0.05 এর কম হলে সিগনিফিকেন্ট হয়। কিন্তু জেড ভ্যালুর ব্যাপারটা আমরা এর আগে টি টেস্টে দেখছি, টি ভ্যালুটা বেশি হলে পি ভ্যালুটা কম হয়। একই ভাবে জেড ভ্যালু বেশি হলে পি ভ্যালুটা কম হবে। সো দা মোর দা জেড ভ্যালু, লেস দা পি ভ্যালু, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রিন্সিপাল। এখন আমাদের একটা বিশাল চার্ট আছে,
যে চার্টটা হচ্ছে জেড ডিস্ট্রিবিউশন টেবিল। এই জেড ডিস্ট্রিবিউশন টেবিল একটা কমপ্লেক্স টেবিল আমরা দেখতেই পাচ্ছি। এখন আমাদেরকে দেখতে হবে যে আমাদের জেড ভ্যালুটা ক্যালকুলেশন করে কত পাচ্ছিলাম। সেটা পাইছি আমরা 1.07। এখন আমরা 1.07টা যদি বের করতে চাই তো 1.07 নাই, 1.0 আছে। এখানে যদি দেখি, আমি কি আমার স্ক্রিন কি ভালোভাবে দেখা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভলিউমটা একটু কম থাকলেও ক্লিয়ার কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই শোনা যাচ্ছে। ওকে। আমরা যে জেড ভ্যালুটা বের করলাম সেটা ছিল 1.07, কিন্তু আমার এখানে জেড এর যে কলামটা এখানে 1.0 আছে, জিরো আছে, কিন্তু এই উপরের পার্টটা দেখি 0.00010, তার মানে এই তো 07 পর্যন্ত আমাদেরকে যেতে হবে। 1.07 তার মানে আমার এই বরাবর গেলাম এবং এই 0.07 এই পার্টটা যেখানে ক্রস করবে সেটাই আমার এই টেবিল থেকে জেড ভ্যালু 0.8577। এটা যেখানে ক্রস করলো সেটা আমাদের এই টেবিল থেকে জেড ভ্যালু। ওকে। 0.8577। এখন এই 0.8577টা নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে পি ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে ফর্মুলাটা হচ্ছে পি ভ্যালু 1 - জেড টেবিলের যে ভ্যালু এটা ইন্টু 2। এখন আমরা 1.07 যদি ধরি, আমাদের আগের ক্যালকুলেশন থেকে আসছে, জেড টেবিল থেকে আমরা ভ্যালু পাইছি 0.8577, এবং এটা যদি আমরা ফর্মুলাতে বসাই তাহলে আসতেছে 0.2846। এবং আমরা জানি যদি পি ভ্যালু 0.05 এর বেশি হয় তাহলে কিন্তু নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট হয়, এবং এবং এই রেজাল্টকে আমরা তখন নট সিগনিফিকেন্ট বলি। এবং যদি এটাই হয় তাহলে নতুন ড্রাগ এবং পুরাতন ড্রাগস এর মধ্যে কোনো পার্থক্য নাই, এটাই বলতে হবে। তার মানে আমরা এই যে এক্সাম্পলটা ছিল যে নতুন ড্রাগস ইউজ করার পরে 10 জন পেশেন্ট মারা গেছে এবং পুরাতন ড্রাগস ইউজ করার কারণে 15 জন পেশেন্ট মারা গেছে, এই যে ডিফারেন্সটা হলো এটা কিন্তু কোনো কারণ ছাড়াই হয়েছে, এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট না। তার মানে নতুন ড্রাগসটা ইফেক্টিভ না। এবং আমরা আরেকটা দেখছিলাম যে আমরা কিছুটা এস্টিমেট করতে পারি। এস্টিমেট যদি করি, গতকালকের যে এস্টিমেশন ছিল সেখানে আমরা সিগনিফিকেন্টের একটা এস্টিমেশন দেখছি। এখানে যদি দেখি স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স বিটুইন টু প্রপোর্শন, এটার একটা ফর্মুলা আছে। আমাদের এগুলো কিন্তু আসলে কোনোটাই লাগবে না, জাস্ট আমরা এটা একটা ওভারভিউ রাখতেছি যে একটা এস্টিমেশনও একটা পার্ট যেখান থেকেও আমরা কিন্তু ধারণা করতে পারি। এখন স্ট্যান্ডার্ড এরর অফ ডিফারেন্স বিটুইন টু প্রপোর্শন, এটা যদি ফর্মুলা থেকে বের করি তো একটা ভ্যালু আসবে। সেটা ভ্যালু এটার ক্ষেত্রে 4.66, এবং আমরা দুইটা প্রপোর্শন যেটা ছিল 10% এবং 15%, 10 জন পেশেন্ট মারা গেছে একটাতে, একটাতে 15 জন পেশেন্ট, তার মানে দুইটা প্রপোর্শনের মধ্যে ডিফারেন্স ছিল 5 ± 2 স্ট্যান্ডার্ড ইরর অফ প্রপোর্শন। সেক্ষেত্রে 2 × 4.66 হলে দেখেন আজকের যে এক্সাম্পলটা এখানে -4.3 থেকে 14.3, তার মানে এই রেঞ্জের মধ্যে কিন্তু জিরো ভ্যালুটা আছে। এবং নাল হাইপোথিসিস কারেক্ট তখনই হবে যখন এই জিরোটা থেকে যাবে, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, মানে জিরো। তার মানে এটা সামহাও এই এই আমাদের যে সিনারিও এটাতে জিরো আসার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। যেহেতু জিরো আসার সম্ভাবনা রয়ে যাচ্ছে তার মানে নাল হাইপোথিসিস কিন্তু কারেক্ট হয়ে গেল। 95% সিআই যদি জিরো কভার করে সেক্ষেত্রে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, রেজাল্ট নট সিগনিফিকেন্ট হবে, তার মিনিং হবে নতুন ড্রাগ এবং পুরাতন ড্রাগ একই রকম। এটা হলো আমরা দেখলাম প্রপোর্শন টেস্ট অথবা জেড টেস্ট।
একটা প্রপোর্শনের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো। এখানে একটা জেড ডিস্ট্রিবিউশন টেবিল ইউজ করতে হয়, তবে সব শেষে যে কথা সেটা হচ্ছে আমরা কিন্তু এসপিএসএস এর মাধ্যমে এই টেস্টগুলো সাধারণত করি। অন্যান্য কিছু সফটওয়্যার আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। এসপিএসএসই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়। এরপরে আরেকটা আছে কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্ট, চাই বলা যাবে না, কাই বলতে হবে। আহ, এখানে আমরা তো এর আগেই দেখছি টেবিলে যে ক্যাটাগরিক্যাল বা কোয়ালিটেটিভ ভেরিয়েবল হবে দুইটা অথবা দুইয়ের বেশি, এবং এটার সাথে আমরা কম্পেয়ার করব, ওইটাও ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হবে দুইটা অথবা দুইয়ের বেশি। যেই সেট আপেই হোক, আমাদেরকে যদি দুই অথবা দুইয়ের বেশি কোয়ালিটেটিভ অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের সাথে দুই অথবা দুইয়ের বেশি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের আমরা কম্পেয়ার করি, তখন আমাদেরকে কাই স্কোয়ার টেস্ট করতে হবে। আমাদের ফার্স্ট চয়েস হবে কাই স্কোয়ার টেস্ট। এখন আমরা একটা নতুন এক্সাম্পল সেট করতেছি, সেটা হচ্ছে যে নতুন ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট করার পরে 10 জন পেশেন্ট মারা গেছে, মানে অল্প পেশেন্ট মারা গেছে, এবং আহ, পুরাতন ড্রাগস দিয়ে ট্রিটমেন্ট যাদের করা হয়েছে সেখানে আমরা কিন্তু এখানে একটু বেশি দেখাচ্ছি, 30, মানে 30 জন পেশেন্ট মারা গেছে। এখন কি কন্ডিশন দাঁড়াতে পারে? আমরা এটাকে যদি একটা টেবিলে সেট করি, নতুনে 10 জন যেহেতু মারা গেছে, তার মানে বেঁচে গেছে 90 জন, এবং পুরাতনে যদি 30 জন মারা যায়, 70 জন বেঁচে গেছে। এখন যে কাই স্কোয়ার টেস্টের প্রিন্সিপাল যেটা, প্রথমে কাই স্কোয়ার টেস্ট নাল হাইপোথিসিস ধরে নেয়, এটা কিন্তু ধরে নিবেই। আমরা বলছি যে যে কোনো টেস্টে আমরা প্রথমে নেগেটিভটা ধরে নিই বা নাল হাইপোথিসিসটাকে সত্য ধরে নিই, পরবর্তীতে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার চেষ্টা করি। তার মানে নাল হাইপোথিসিস বলতেছে যে নতুন এবং পুরাতন ড্রাগস এর মর্টালিটি রেটটা সেম, এবং এই সেমটা মর্টালিটি রেট যদি দেখি, আমি নিচের নিচের পার্টটা একটু আমাদেরকে এখন দেখতে হবে, যে অ্যাকচুয়ালটা ব্ল্যাক কালারের, অ্যাকচুয়াল ইফেক্ট যেটা ঘটছে সেটা হচ্ছে ব্ল্যাক, কিন্তু নাল হাইপোথিসিস বলতে চাচ্ছে যে টোটাল যে 40 জন মারা গেল, এর মধ্যে 20 জন মারা যাবে হচ্ছে নতুন ড্রাগসে, এবং বাকি 20 জন মারা যাবে পুরাতন ড্রাগসে। তার মানে অ্যাকচুয়ালি নাল হাইপোথিসিস বলতে যাচ্ছে এটা কিছুই না, এখানে 20 জন করেই মারা যাওয়ার কথা ছিল, কিন্তু সামহাউ একটাতে 10 জন, একটাতে 30 জন মারা গেছে। এবং কিওয়ার্ডের ব্যাপারেও একই, টোটাল 160 জন কিউড, সেখানে নাল হাইপোথিসিস বলতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি কিউড হবে 80 এবং 80, কিন্তু সামহাউ কোনো একটা কারণে, কোনো কারণ ছাড়াই, সরি কোনো কারণে না, বাই চান্স, কোনো কারণ ছাড়াই একটা গ্রুপে 90 জন এবং একটা গ্রুপে 70 জন কিউড হয়েছে। এখন এই যে এক্সাক্ট যেটা আহ, বা অবজার্ভ ডেট এবং নাল হাইপোথিসিস এক্সপেক্ট করে যে সমান সমান, এই অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটার স্কয়ার করবে, এই এটাকে আবার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভ্যালু, এই পুরোটা আবার সামেশন করবে, সবগুলোর সামেশন করলে যে ভ্যালুটা আসবে, এটাই হচ্ছে কাই স্কয়ারের ভ্যালু। এখানে আমরা একটু কালার ইউজ করছি, যেটা হচ্ছে অবজার্ভ ভ্যালুটা ব্ল্যাক এবং এক্সপেক্টেড ভ্যালু গ্রিন কালার। এক্সপেক্টেড বলতে আমাদের নাল হাইপোথিসিস যেটা এক্সপেক্ট করে সেটা। এখন এখানে যদি দেখি, অবজার্ভ ওই টেবিলটা এখানে আছে, এবং অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর ডিফারেন্সের স্কোয়ার করলাম, সেখানে আবার 5 দিয়ে ভাগ করলাম, এবং প্রত্যেকটা ভ্যালু যদি আমি যোগ করি, তাহলে কাই স্কোয়ারের ভ্যালুটা আসতেছে 12.5। এখন এখানেও একটা কমপ্লেক্স ডিস্ট্রিবিউশন টেবিল আছে, কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন টেবিল। এখানে প্রথমে যদি দেখি, প্রথম রোতে এখানে ডিগ্রি অফ ফ্রিডম একটা কলাম আছে, ডিগ্রি অফ ফ্রিডম। কাই স্কোয়ার টেস্টের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ রো -1 ইন্টু নাম্বার অফ কলাম -1। আমরা জানি আমাদের যে এক্সাম্পলটা ছিল, এখানে
দুইটা রো এবং দুইটা কলাম ছিল, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, আবার পরের স্টেপে 2 থেকে 1 বাদ দিলে 1, 1 ইন্টু 1 মানে 1। মানে আমার এই এক্সাম্পলে ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 1। আমাকে তার মানে এখন 1 নিয়ে কাজ করতে হবে। আমরা বলছি যে কাই স্কোয়ার টেস্টে কিন্তু অনেকগুলা লেভেলের ক্যাটাগরি থাকতে পারে। যেমন একদিকে 5টা ক্যাটাগরি থাকতে পারে, একদিকে 6টা। সেক্ষেত্রে কিন্তু ডিগ্রি অফ ফ্রিডমটা চেঞ্জ হবে। কিন্তু আমার এক্সাম্পলে 2টা রো এবং 2টা কলাম থাকার কারণে এটা নাম্বার অফ রো -1 ইন্টু নাম্বার অফ কলাম -1 দিয়ে 1 আসে। সো 1 আমাদের প্রথম লাইনটা নিয়ে কাজ করতে হবে। এখন আমার ভ্যালুটা ছিল 12 প্লাস। যেহেতু 12 প্লাস ছিল, আমার ভ্যালু 12.5। আমি যদি এখানে দেখি 12.5 নাই, কিন্তু না থাকলে কি হবে, আমরা এখানে একটা ধারণা করতে পারি যে এই বাম থেকে ডানের দিকে ভ্যালু কিন্তু আস্তে আস্তে বাড়তেছে এবং এটা 10। সর্বশেষ আমার এখানকার যে ভ্যালু 10.8, তার চেয়েও বেশি। তার মানে পি ভ্যালু আমার যেখানে 0.05 হলেই যথেষ্ট ছিল, এটা বরং তার চেয়েও অনেক কম আছে। তার মানে আমার যে এক্সাম্পলটা, এটাতে কিন্তু পি ভ্যালুটা 0.05 এর চেয়ে কম। তার মানে নাল হাইপোথিসিস এখানে রিজেক্টেড হবে এবং রেজাল্টটা সিগনিফিকেন্ট হবে এটার জন্য। ওকে, এখানে কি কোনো কথা আছে কিনা? আর আমরা তো এসপিএসএস এ করব এই টেস্ট গুলো, আমরা সাধারণত এসপিএসএস এ করি। তবে প্রিন্সিপালটা হচ্ছে এরকম যে নাল হাইপোথিসিস ধরে নিবে যে আসলে কোনো কিছু, মানে কোনো কারণ নাই, দুইটা গ্রুপেই সমান সমান মারা যাবে বা সমান সমান কিউরড হবে। তারপরে তারা হিসাব নিকাশ করবে যে আসলে পার্থক্যটা কতটুকু অবজার্ভ এবং এক্সপেক্টেড ভ্যালুর মধ্যে। সেখান থেকে একটা ভ্যালু থাকবে, সেটা আবার কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন টেবিল থেকে আমাদেরকে পি ভ্যালুটা বের করে নিতে হবে। ওকে, এরপরে আমাদের যে পার্ট সেটা হচ্ছে কোরিলেশন। আমাদের অনেক সময় কোরিলেশন দেখতে হয় যদি দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ থাকে, সেটাই কোরিলেশন বলে। কোরিলেশন সব সময় কজাল রিলেশন হবে, নাও হতে পারে। তবে যদি কজাল রিলেশন থাকে যে একটার কারণে আরেকটা হয়, সেক্ষেত্রে কোরিলেশনটা অবশ্যই থাকবে। তবে সব ধরনের কোরিলেশন মানেই যে এটা কজাল ফ্যাক্টর হবে, তা কিন্তু না। এবং আমাদের যে ডিপেন্ডেন্ট এবং নন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ভেরিয়েবল ছাড়াও আরো কিছু ভেরিয়েবল যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে একটা রিলেশনশিপ থাকতে পারে, সেগুলোকে আবার কোভেরিয়েন্ট বলে। যাই হোক, আমাদের ওটা গুরুত্বপূর্ণ না। আমাদের হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ আমরা দেখতে চাচ্ছি, এবং সেটা কজাল রিলেশনশিপ নাও হতে পারে। তবে কজাল রিলেশনশিপ যদি থাকে, তবে সেখানে অবশ্যই কোরিলেশন থাকবে। এখন আমরা রিলেশন দেখার জন্য স্ক্যাটার ডায়াগ্রাম ইউজ করি। সেখানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন থাকে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। এখানে আমরা বিভিন্ন ভ্যালু ডটে প্রকাশ করি এবং এই ডট গুলো একটা লাইন দিয়ে যোগ করে দিই। যোগ করলে আমরা বুঝতে পারি যে এটার রিলেশনটা কেমন। এখন এই যে স্ক্যাটার ডায়াগ্রাম থেকে আমরা একটা ধারণা পেতে পারি যে এখানে কোনো কোরিলেশন আছে কি নাই। আর যদি থাকে, সেটা কি পজিটিভ কোরিলেশন নাকি নেগেটিভ কোরিলেশন, সেটা কি লিনিয়ার নাকি কার্ভিলিনিয়ার, এবং এই কোরিলেশনের স্ট্রেংথটা কেমন, কত পাওয়ারফুল কোরিলেশন আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা লিনিয়ার কোরিলেশন। একটা ভেরিয়েবলের সাথে আর একটা ভেরিয়েবল এখানে বাড়তেছে এটার ক্ষেত্রে, এবং এটা একটা স্ট্রেট লাইন বরাবর বাড়তেছে। তবে সবসময় লিনিয়ার হবে না, নন লিনিয়ার কোরিলেশন হতে পারে বা কার্ভিলিনিয়ার কোরিলেশন হতে পারে। তো সেক্ষেত্রে যে এই একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালুর যে ডিফারেন্স হবে, সেটা একটা প্রথম দিকে হয়তো অনেক বেশি ভেরিয়েশন হবে, পরের দিকে আস্তে আস্তে লিনিয়ারের মতো হবে। তবে আলটিমেটলি একটা কার্ভিলিনিয়ার কোরিলেশন তৈরি করবে। আবার পজিটিভ নেগেটিভ কোরিলেশন মানে একটার সাথে আরেকটা বাড়বে যখন, তখন এটা পজিটিভ। আর যখন একটার সাথে আরেকটা কমবে, তখন নেগেটিভ কোরিলেশন। এখন আহ, যখন পজিটিভ কোরিলেশন থাকবে, এটা যদি একটা স্ট্রেট লাইন বরাবর থাকে,
তখন এটাকে আমরা পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলতে পারি। এক্সাম্পল আছে, এক্সাম্পল আমাদের জাস্ট টেম্পারেচারের সাথে পালস রেট বাড়ে। যাই হোক, আমাদের কথা হলো যদি স্ট্রেট লাইনে বাড়ে তাহলে এটাকে পালস পারফেক্ট পজিটিভ কোরিলেশন বলবো। তবে সবসময় এরকম ঘটনা নাও হতে পারে। তবে যদি আমরা এই ছবিটা দেখি যে একটার সাথে আরেকটা বাড়তেছে, কিন্তু এটা কিন্তু একেবারে স্ট্রেট লাইনে নাই, কিন্তু আমরা এটা থেকে একটা ধারণা করতে পারবো যে হাইটের সাথে বডি ওয়েটের একটা পজিটিভ কোরিলেশন আছে। তবে সেটা পারফেক্ট কোরিলেশন না, এটাকে বলা হয় মডারেট পজিটিভ কোরিলেশন। ঠিক একইভাবে নেগেটিভ কোরিলেশন থাকতে পারে, যেটা যদি একেবারে স্ট্রেট লাইন বরাবর থাকে একটার সাথে আরেকটা, সেটা পারফেক্ট। যেমন যেমন যদি একটা গ্যাসে আমরা প্রেসার দেই, সেটার ভলিউম কিন্তু কমবে, এবং এটা একটা লিনিয়ার রিলেশনশিপে হবে। আর মডারেট যখন হবে তখন আমাদের যে বিভিন্ন পয়েন্ট গুলো ইন্ডিকেট করবে যে এটার সাথে একটা নেগেটিভ কোরিলেশন আছে, কিন্তু এটা একটা লাইন দিয়ে, একটা স্ট্রেট লাইন দিয়ে এটাকে কানেক্ট করা যাচ্ছে না। তবে ওভারভিউ থেকে দেখা যাচ্ছে যে একটা নেগেটিভ কোরিলেশন আছে। সেক্ষেত্রে এটাকে আমরা আগের মতো মডারেট কিন্তু নেগেটিভ কোরিলেশন বলবো। আর যদি আমরা দেখি প্রত্যেকটা পয়েন্ট একেবারেই হ্যাপাজার্ডলি ডিস্ট্রিবিউটেড, তখন আমরা এটাকে আর কোনো পজিটিভ বা নেগেটিভ বলতে পারবো না, এখানে কোনো কোরিলেশন নাই। যেমন হাইটের সাথে পালস রেট, এখানে কোনো কোরিলেশন থাকবে না। এখন কোরিলেশন দেখার জন্য আমাদেরকে প্রথম যে টেস্ট আমাদের চয়েস, সেটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট, এবং এই কোএফিসিয়েন্টটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। এবং পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্টটা যদি আমরা দেখি, এখানে দুইটা ভেরিয়েবলই কোয়ান্টিটেটিভ হবে, যেটা আমরা এর আগের যে চার্ট ছিল সেখানে দেখছি যে দুটা কন্টিনিউয়াস ভেরিয়েবলের সাথে যখন আমরা কম্পেয়ার করব, তখন পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করব। তবে এখানে গুরুত্বপূর্ণ, এটা তো এক নম্বর শর্ত যে দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, কিন্তু অবশ্যই এটা নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকতে হবে। যেমন বডি ওয়েটের সাথে হাইটের একটা রিলেশনশিপ আমরা দেখতে পারি, সেটা হতে পারে। দুটাই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এবং আমাদেরকে নর্মাল ডিস্ট্রিবিউশনে আছে কিনা সেটা টেস্ট করতে হবে। এখন যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে না থাকে, তখন আমরা কিন্তু একটা কথা হচ্ছে যে যদি দুইটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল না হয়, একটা যদি কোয়ালিটেটিভ হয়, একটা যদি কোয়ান্টিটেটিভ হয়, সেক্ষেত্রে তো আমরা এটা সিলেক্ট করতে পারতেছি না, তখন আমাদেরকে টি টেস্ট, অ্যানোভা টেস্ট এগুলোতে যেতে হবে। সেটা তো সিলেকশনের ব্যাপার আছে। কিন্তু যদি আহ, দুটাই কোয়ান্টিটেটিভ হয়, তখন তো আমরা পিয়ারসন কোরিলেশন টেস্ট করব। বাট সমস্যা হয়ে গেল যে যখন নর্মাল ডিস্ট্রিবিউশন হবে না, তখন কিন্তু আমরা এটা করতে পারবো না। তখন আমাদেরকে স্পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করতে হবে। স্পেয়ারম্যান টেস্ট যদি আমরা করতে চাই, তখন আমরা কিন্তু শুধুমাত্র যে ওই শর্ত তা না, দেখেন প্রথমে লেখা আছে যে ভেরিয়েবল গুলো কোয়ান্টিটেটিভ, বাট স্কিউনেস থাকতে হবে। তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের নাই, তখন আমরা স্কিউড ডিস্ট্রিবিউশন বলবো। সেটা লেফট হতে পারে, রাইট হতে পারে, যাই হোক স্কিউনেস যদি থাকে। কিন্তু এর বাহিরেও আমরা কিন্তু যদি দুইটা ভেরিয়েবলই অর্ডিনাল হয়, কোয়ালিটেটিভ হয়, সেক্ষেত্রেও আমরা কিন্তু স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট করতে পারবো, যেটা আমরা কাই স্কোয়ারে যেমন আমরা করতেছিলাম যে দুইটা ভেরিয়েবলই কোয়ালিটেটিভ। আবার যদি একটা ভেরিয়েবল কোয়ান্টিটেটিভ আর একটা হলো অর্ডিনাল বা কোয়ালিটেটিভ, সেক্ষেত্রেও আমরা কিন্তু এই টেস্ট করতে পারবো। তার মানে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট, এটা আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তবে আমাদের ক্ষেত্রে যখন আমরা ক্যাটাগরির সাথে ক্যাটাগরি কম্পেয়ার করি, তখন কিন্তু কাই স্কোয়ারটাই করি, এটা মাথায় রাখতে হবে। আর কন্টিনিউয়াস এর সাথে ক্যাটাগরিক্যাল যখন করি, তখন টি টেস্ট, অ্যানোভা টেস্ট করি। আর সাধারণত কন্টিনিউয়াস এর সাথে কন্টিনিউয়াস যখন করি, তখন হলো পিয়ারসন। আর যদি না পারি, সেক্ষেত্রে স্পেয়ারম্যান র্যাঙ্ক টেস্ট করি। এখন এই স্টেপ গুলো আমি আহ, নিজেও কখনো ডিল করি নাই। আহ, এটা যাদের ক্ষেত্রে আছে
তাদেরকে অনলাইন থেকে হোক বা অন্য কোনো সোর্স থেকে দেখতে হবে। আর আমার কাছে রিকোয়েস্ট করা হয়েছে, যদি আমি সুযোগ পাই পরে হয়তো একটা ছোট একটা সেশন করা যেতে পারে। এখন আমরা একটু পিয়ারসন কোরিলেশনটা দেখব। এখানে পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট টু কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল নরমাল ডিস্ট্রিবিউশন, এটা তো শর্ত। এবং এখানে আমরা একটা আর ভ্যালু পাবো বা কোএফিসিয়েন্ট পাবো, যেটা হচ্ছে আর ভ্যালু। আর ভ্যালুর রেঞ্জটা -1 থেকে +1 হবে। এখন -1 যদি হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা নেগেটিভ কোরিলেশন আছে, তার মানে একটা বাড়লে আর একটা কমবে, এরকম একটা ব্যাপার। আর যদি +1 হয় তাহলে পজিটিভ কোরিলেশন বলতে হবে, একটার সাথে আরেকটা বাড়বে, একটা বাড়লে আরেকটা বাড়বে। এবং 1 যদি হয় সেক্ষেত্রে হলো পারফেক্ট কোরিলেশন হবে, +1 হলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, -1 হলে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। এবং যদি এই কোএফিসিয়েন্ট বা আর এর ভ্যালু 0 হয় তাহলে এখানে কোনো কোরিলেশন থাকবে না। এখন এখানে আমরা যদি দেখি স্ট্রেংথ অফ কোরিলেশন, আমরা কিন্তু এখান থেকে স্ট্রেংথ কোরিলেশনের স্ট্রেংথটা সম্পর্কেও ধারণা পাবো। যদি 0 হয় তাহলে তো কোনো কোরিলেশন নাই, এর মধ্যে আমরা রেঞ্জ গুলো এতটা না দেখি। যদি 0.4 থেকে 0.7 থাকে তাহলে মডারেট, 0.7 থেকে 1 বা 1 এর নিচে যদি থাকে তাহলে এটা স্ট্রং, 1 হলে তো পারফেক্ট কোরিলেশন হয়ে যাবে। এখন আলটিমেটলি আমাদেরকে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা ক্যাটাগরির সাথে ক্যাটাগরি, সেটা যে লেভেলেরই হোক, কাই স্কোয়ার আমাদের প্রথম চয়েস। আহ কাই স্কোয়ার না করতে পারলে ফিশার এক্সাক্ট টেস্ট হবে। ক্যাটাগরির সাথে দুইটা ক্যাটাগরি লেভেল যদি থাকে সেটার সাথে কন্টিনিউয়াস যদি করি বা মিন যদি কম্পেয়ার করি সেটা টি টেস্ট হবে। এবং সাধারণত আনপেয়ার্ড হয়, এটার অল্টারনেট হবে ম্যান হুইটনি ইউ টেস্ট, যদি তার শর্ত পূরণ না হয়। যদি ক্যাটাগরি 2 এর বেশি হয় সেটার সাথে যদি আমরা মিন কম্পেয়ার করি বা কন্টিনিউয়াস কম্পেয়ার করি সেক্ষেত্রে এটা অ্যানোভা টেস্ট হবে। এবং অল্টারনেটিভ হবে ক্রুস্কাল ওয়ালিস টেস্ট। এবং দুইটাই যদি কন্টিনিউয়াস হয় সেক্ষেত্রে পিয়ারসন কোরিলেশন টেস্ট হবে। আহ, যদি নর্মাল ডিস্ট্রিবিউশনে থাকে, না থাকলে আমরা পিয়ারসনটা করতে পারতেছি না, তখন আমাদেরকে স্মিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট টেস্ট করতে হবে। ওকে, আমাদের ডিসকাশন আজকে এখানে শেষ। আপনাদের কেউ যদি কিছু অ্যাড করতে চান। ওকে, পার্টিসিপেন্ট অনেক কম, কেউ হয়তো কিছু অ্যাড করতে চাচ্ছেন না। তবে যাই হোক, এটা আহ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে, স্যার যখন আপনার টেবিল দেখবে, টেবিল থেকে আপনি যে টেস্ট করছেন হয়তো বা জিজ্ঞেস করে ফেলতে পারে যে এটা আহ, কেন করলেন, কাই স্কোয়ারে তো করতে পারতেন। তখন আপনাকে অ্যান্সারটা দিতে হবে। আরেকটা হতে পারে, স্যার অনেক সময় সিনারিও দেয় যে সাপোজ এই এই তিনটা গ্রুপের ব্লাড সুগার লেভেল এরকম 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 ছিল, মিন এরকম ছিল। এখন আপনাকে এটা টেস্ট করে দেখাতে হবে যে এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা। তখন আপনি কোন টেস্ট করবেন, এরকম একটা সিনারিও স্যার সাধারণত আমাদেরকে স্টুডেন্টদেরকে দেয়। যেমন সিনারিও অনেক সময় দেয় যে আপনি এখানে কোন কোন টাইপের স্টাডি করবেন, কোন টাইপের স্যাম্পলিং করবেন, এগুলো সাধারণত খুব সিম্পল টাইপের গুলোই দেয়। আর এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভুল করা মানে ফেল করা না, এটা মাথায় রাখতে হবে। ভুল করা মানে ফেল করা না, তবে স্যার যখন ভুল হবে স্যার কারেকশন করে দিবে, তখন স্যারেরটা ঠিক এটা মানতে হবে। আর যদি কোনো কারণে ওইখানে বেশি ডিফার হয় স্যারের সাথে আমাদের, সেক্ষেত্রে ঝামেলা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। আর গাইড খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, গাইড ভালো সাপোর্ট দিলে সাধারণত থিসিসে ঝামেলা হয় না। এবং প্রত্যেকটা থিসিসের লিমিটেশন থাকে, বেশ বড় বড় লিমিটেশন থাকে। যদি স্যারেরা ধরতে চায় অনেক কিছু ধরতে পারবে,
এবং এটা আমাদের গাইড যদি আমাদেরকে সাপোর্ট দেয়, আর স্যারেরা মোটামুটি পাশ করানোর জন্য এটা থিসিসে পাশ করানোর জন্য চেষ্টা করে। তবে যদি কোনো কারণে খুবই বেশি ঝামেলা হয়, বিশেষ করে স্যারদের সাথে ডিফার করাটা ঠিক হবে না। স্যারেরা যেটা বলবে সেই কারেকশনটা সরাসরি মেনে নিতে হবে। ওকে, আমি আজকের ডিসকাশন এখানে শেষ করছি। আমরা নেক্সট হয়তো আহ, অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিক বার্নিং ইস্যুটা পরে আছে। পারফরমেন্স অফ ডায়াগনস্টিক টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন অবশ্যই ধরবে, যেটা সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, আরওসি কার্ভ, এই জিনিসগুলো অবশ্যই স্যার ধরবে। সো নেক্সট ডিসকাশনটা সম্ভবত খুবই খুবই ইম্পর্টেন্ট ডিসকাশন হতে যাচ্ছে। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।